শিক্ষার্থী বন্ধুরা, হোয়াইট বোর্ড 24 আজকে তোমাদের জন্য উপস্থাপন করবে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত একটি অধ্যায়। তবে নবম দশম শ্রেণীতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে যে শুধু তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, এখানে বিস্তারিত আলোচনা নেই। তোমরা উপরের ক্লাসে গেলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে ধারণাটা সর্বপ্রথম ক্যারোলাস লিনিয়াস ইনি একটি সুস্পষ্ট ধারণা দেন। ক্যারোলাস লিনিয়াসের আগেও অনেক বিজ্ঞানী প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে বিভিন্ন ধরনের পুস্তক বই রচনা করেছিল। তবে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম একটি সুস্পষ্ট ধারণা দেন। ক্যারোলাস লিনিয়াস একজন সুইডিশ বিজ্ঞানী। তার জন্ম 1707 এবং মৃত্যু 1778 সালে। 1735 সালে তিনি ক্যারোলাস লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই একই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি একজন প্রকৃতি প্রেমী ছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ করা তার একটি শখ ছিল, আর জীবের শ্রেণীবিন্যাসের প্রতি তার অনেক আগ্রহ ছিল, যে কারণে তিনি সর্বপ্রথম পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি সমস্ত জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেন। একটি হচ্ছে প্রাণী জগৎ আর একটি উদ্ভিদ জগৎ। তবে ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের কিছু সীমাবদ্ধতা ছিল। তিনি ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন নাই, যার ধারাবাহিকতায় তিনি তার এই শ্রেণীবিন্যাস পরে বিভিন্ন সময়ে পরিবর্ধিত হয়েছে। তবে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাস পদ্ধতি কিন্তু বর্তমান সময়ে এবং তার পরবর্তী বিজ্ঞানীদের শ্রেণীবিন্যাসের একটি পথ দেখিয়ে গিয়েছে, যে কারণে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ক্যারোলাস লিনিয়াস সমস্ত প্রাণী, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে তাদেরকে প্রাণী জগতে এবং যত প্রকারের উদ্ভিদ আছে সকল প্রকার উদ্ভিদকে উদ্ভিদ জগতে বিভক্ত করেন। এই যে দুইটি জগতে বিভক্ত করেছেন, এটাই ছিল ওনার শ্রেণীবিন্যাসের সীমাবদ্ধতা। তিনি ভাইরাস, ব্যাকটেরিয়া বা নিম্ন শ্রেণীর প্রাণীদের, উদ্ভিদদের কোনো আলাদা শ্রেণীতে স্থাপন করেন নাই, যে কারণে তার এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা পরবর্তীতে পরিবর্তিত হয় এবং পরিবর্ধিত হয়। তিনি যেহেতু প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করেছিলেন, সেজন্য তার এই শ্রেণীবিন্যাসটাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। শিক্ষার্থী বন্ধুরা, জীবজগতের এই শ্রেণীবিন্যাস নিয়ে বিভিন্ন বিজ্ঞানী উল্লেখযোগ্য অবদান রেখেছিল। তার মধ্যে আমাদের এই প্রজন্মের বিজ্ঞানী আর.এইচ. হুইটটেকার তিনি 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুইটি রাজ্যের মধ্যেই এটাকে সীমাবদ্ধ রাখা হয়েছিল। দুটি রাজ্যে বা দুটি কিংডমে শ্রেণীবিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে আরএনএ এবং ডিএনএ যখন আবিষ্কৃত হয়ে গেছে, তার
এই সময়ে আর এইচ হুইটেকার 1969 সালে এই শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত করে 5টি রাজ্যে বিভক্ত করার প্রস্তাব করেন। আর এইচ হুইটেকার যে 5টি রাজ্যে বিভক্ত করেন তার ভিতরে প্রথম রাজ্যটি ছিল মনেরা, তারপরে ছিল হচ্ছে রাজ্য 2 প্রতিষ্ঠা, রাজ্য 3 ফানজাই এবং রাজ্য 4 প্লান্টি, আর সর্বশেষ রাজ্য উন্নত শ্রেণীর রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। তো প্লান্টি এবং অ্যানিমেলিয়া উন্নত শ্রেণীর উদ্ভিদ, উন্নত শ্রেণীর প্রাণী, জীব। মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই এগুলোকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর জীব বলা হয়ে থাকে। আর এই হুইটেকারের এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে পরবর্তীতে 1974 সালে মার্গুলিস এর বিস্তারিত রূপ দেন। এর বিস্তারিত রূপ দিতে গিয়ে মার্গুলিস আর এইচ হুইটেকারের যে শ্রেণীবিন্যাস, আর এইচ হুইটেকারের ওই শ্রেণীবিন্যাসটাকে একটু বর্ধিত করে, পরিবর্তন করে এটাকে সুপার কিংডম, 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। প্রথম সুপার কিংডমের নাম দেন প্রোক্যারিওটা এবং দ্বিতীয় সুপার কিংডমের নাম দেন হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী প্রাণী, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। পরবর্তী ভিডিওতে আমরা ইউক্যারিওটা সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, মনেরা রাজ্য 1 মনেরা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, সুপার কিংডম 1 রাজ্য 1 মনেরা রাজ্য আমাদের এই স্লাইডটাতে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র আছে। তো এর কোষগুলো ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। কোষগুলো আণুবীক্ষণিক, এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এটা হচ্ছে আমাদের মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। এরপরে এর আরো একটি বৈশিষ্ট্য আছে, কোষগুলো আদিকোষী। যেহেতু আদিকোষী, মনেরা রাজ্যটাই আদিকোষীর ভিতরে অবস্থিত, তাই এর নিউক্লিয়াস সুগঠিত নয়। এর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো নেই, কিন্তু এর মধ্যে রাইবোজোম বিদ্যমান আছে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এরা আদিকোষী প্রাণী অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই এদের কোষ বিভাজন সম্পূর্ণ হয় দ্বিভাজন প্রক্রিয়ায়। কোষ বিভাজন সম্পূর্ণ হয়। এখন আমরা দেখি মনেরা রাজ্যের উদাহরণ। মনেরা রাজ্যের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। এ ধরনের নিম্ন শ্রেণীর আরো অসংখ্য জীব আছে।